নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি। নানা কারণে সংস্থাটি আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন নেতারা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে দ্রুত ইসি পুনর্গঠনের দাবিও জানিয়েছেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলন থেকে বুধবার সকাল 11টায় বিক্ষোভের ডাক দিয়েছে এনসিপি। শুরু থেকেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি এনসিপির, কিন্তু এ নিয়ে নির্বাচন কমিশন উদ্যোগ না নেয়ায় ক্ষোভ জানিয়েছেন নেতারা। ইসির ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন তারা। দ্রুত ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি। এসব দাবিতে বুধবার নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন দলটির সদস্য সচিব। জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান, কিন্তু ফেসিবাদী আইনে গঠিত বর্তমান পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলেই প্রতীয়মান হচ্ছে। তাই আমরা অনিত্য বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক কথা বলেন ইশরাক ইস্যুতে। যে সংকট তৈরি হয়েছে তা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব বলে মনে করেন নাহিদ ইসলাম। এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে, একটু পদের লোভে, এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে। নেতাদের অভিযোগ, 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অবৈধ। সেই নির্বাচনের ফলকে বৈধতা দিয়ে জটিলতা সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ কর্মসূচি করবে সমর্থকরা। সকালে নগর ভবনের সামনে শুরু হবে কর্মসূচি। এর আগে মঙ্গলবার বিক্ষোভকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার হুঁশিয়ারি দেন। গত কয়েকদিন কর্মসূচি চলাকালে বন্ধ ছিল নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম। ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে সড়কে অবরোধ করে অবস্থান নেয় ইশরাক হোসেনের সমর্থকরা। নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে তৈরি করা হয় মঞ্চ। মঙ্গলবার সকাল থেকে মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে নগর ভবনের সামনে আসতে থাকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পরিবেশন করা হয় বিএনপির বিভিন্ন দলীয় সঙ্গীত। স্লোগানে মুখর হতে থাকে পুরো এলাকা। ইশরাককে অনতিবিলম্বে মেয়র হিসেবে শপথের ব্যবস্থা করার দাবি জানান তারা। নির্বাচন কমিশন 10 দিনের মধ্যেই গেজেট প্রকাশ করছে শপথ বাক্য পাঠ করানোর জন্য, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ বাক্য পাঠ করছে না। তাই আজকের এই নগর ভবনের সামনে লাখো জনতা। বিক্ষোভকারীদের অভিযোগের তীর ছিল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দিকে। তার পদত্যাগও চান ইশরাক সমর্থকরা। এ সময় তারা একটি অসাধু চক্র শপথ নিয়ে ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন। শেখ হাসিনা এই কথা বলতো, আইনের দোহাই দিয়ে, আদালতের দোহাই দিয়ে জনগণের অধিকার খর্ব করত। আজকে আমরা দেখতেছি একই রাস্তা তারা চলতেছে। হাসিনার দোসরেরা ইশরাক হোসেনকে এখনো নগর ভবনের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। তার কারণ ইশরাক হোসেন একজন সৎ দেশপ্রেমিক। ব্লকেডের ফলে গোলাপ শাহ মাজার ও নগর ভবনের সামনের রাস্তা বন্ধ হয়ে যায়। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া না পর্যন্ত নগর ভবনের সামনে আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন বিক্ষোভকারীরা। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা। আসিফ মাহমুদ তার শুভবুদ্ধি উদয় হোক, আমরা এই কামনা করতে। যদি সে যত বিলম্ব করবে পরিস্থিতি তত ঘোলাটে হবে। রাজপথের দিকে নামবো না, মেয়র হিসেবে দেখে তারপরে নামবো। গত বুধবার থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে বন্ধ হয়ে যায় নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ ইস্যুতে আজ আদেশ দেবে আদালত। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেবেন। এর আগে মঙ্গলবার দুপুর 1টায় এই রিটের শুনানি হয়। পরে দুপুরের বিরতির পর আবারও বিকেলে শুরু হয় শুনানি। দুজন ব্যক্তির করা রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ
হোসেন। এর আগে ইসির মাধ্যমে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণার গ্যাজেট স্থগিত চেয়ে রিটের আবেদনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে আদালত। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার পর ফল বাতিল করে আদালত। মেয়র ঘোষণা করা হয় বিএনপি নেতা ইশরাক হোসেনকে। পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক যৌথ সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, সরকারের মধ্যে কিছু অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। দিনটি উদযাপনের জন্য নানা প্রস্তুতি নিয়েছে দলটি। ঘোষণা করা হয়েছে ৮ দিনের কর্মসূচি। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভার আয়োজন করা হয়। সভা শেষে ২৬ থেকে ২ জুন পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ২৫ তারিখ থেকে ২ তারিখ পর্যন্ত ৮ দিনের এই কর্মসূচি করা হয়েছে। আপনাদের একটু বলে রাখি, এর মধ্যে ২ দিন ২৭ এবং ২৮ তারিখ, এই ২ দিন তারুণ্যের সমাবেশে কর্মসূচি সমাবেশ হবে ঢাকায়। ঢাকায় হবে আরেকটি সমাবেশ। এই সমাবেশ উপলক্ষে ওই ২ দিন আমরা অন্য কোনো কর্মসূচি রাখা হবে না। যৌথ সভায় ব্যাংকক থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে বিভাজনের রাজনীতি সৃষ্টির চেষ্টা চলছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ৮ দিনের কর্মসূচির মাঝে রয়েছে সমাবেশ, আলোচনা সভা, চিত্র প্রদর্শনী, দুস্থদের মাঝে খাবার বিতরণ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উচ্চ পর্যায়ের এই বৈঠকে অংশ নেন কয়েকজন উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধান। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপর গুরুত্বারোপ করেছেন। সরকারের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে প্রধান উপদেষ্টা সবাইকে আরও সতর্কতার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশনা দেন। সভায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। টিএনজেড কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে ওয়াশিং প্ল্যান্ট এবং মালিকের বাড়ি বিক্রি করবে শ্রম মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এটি মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করেছে শ্রমিকরা। এর আগে বিকেলে 15টি কারখানার শ্রমিকদের মার্চ টু যমুনা কর্মসূচি আটকে দেয় পুলিশ। পরে কাকরাইলে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন নামেন শ্রমিকরা। কাকরাইলে বৃষ্টি উপেক্ষা করেই পোশাক শ্রমিকদের এ অবস্থান। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে না পেরে মঙ্গলবার এখানেই বসে পড়েন তারা। দুপুর ৩টার দিকে শ্রমিকদের মার্চ টু যমুনা কর্মসূচির মিছিল হেয়ার রোডের মুখে পৌঁছায়। সেখানেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পরে কাকরাইল মোড়ে অবস্থান নেন শ্রমিকরা। আন্দোলনকারীদের কারো ৩ মাস, কারো ৬ মাসের বেতন বকেয়া। ঈদ বোনাসও পাননি অনেকে। বলেন, শ্রমভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করলেও কেউ নজর দেয়নি। বেতন আদায়ে তাই যমুনার দিকে যাত্রা। আমরা 3 মাসের বকেয়া বেতন পাই না, আমাদের মজুরির টাকা আমরা নিতে আসছি। আমরা তো ওই যে ভিক্ষা চাই নাই। শ্রম উপদেষ্টা বলছিল যে আমাদের 1 মের আগে বেতন দেবো, উনি বলছিল, আশ্বাস দিয়েছিল, দেয় নাই। এরপরে 7 তারিখ, তারপরেও দেয় নাই। এরপরে আজকে 20 তারিখ ডেট, এরপরে উনি কোনো যোগাযোগ করে নাই, কোনো সচিব যোগাযোগ করে নাই। আজকে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসছি।
শ্রমিকদের সাথে কথা বলতে কাকরাইলে আসেন কলকারখানা অধিদপ্তরের মহাপরিদর্শক। জানান, মালিকপক্ষের সম্পদ থেকেই বেতন পরিশোধের চিন্তা তাদের। 54 কোটি টাকা পুঙ্খানুপুঙ্খানুভাবে সবাইকে বুঝিয়ে দেওয়া হবে। আপনাদের 54 কোটি টাকা সবাইকে বুঝিয়ে দেওয়া হবে। 3 মাসের বেতন কেউ বাকি থাকে না, এটা সবারে আমরা যে অ্যাসেসমেন্ট করে ফেলেছি। এই সম্পত্তিগুলো বিক্রি হওয়ার সাথে সাথেই আমরা শ্রমিকদের পাওনাদি পরিশোধের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব। বকেয়া বেতনের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন এসব শ্রমিক। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় ব্যাহত হচ্ছে সীমান্ত বাণিজ্য। গার্মেন্টস পণ্য সহ নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন পণ্যবাহী ট্রাক ফেরত যাচ্ছে স্থলবন্দর থেকে। সড়ক পথে পণ্য পাঠাতে না পেরে বিপাকে ব্যবসায়ীরা। নৌ ও আকাশ পথে পণ্য রপ্তানিতে খরচ ও সময় দুটোই বাড়বে, তাই আগের এলসি করা পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল চান তারা। ভারতের সঙ্গে স্থলপথে বাণিজ্যের সবচেয়ে বড় বন্দর যশোরে বেনাপোল। তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সাবান, মাছ, কেমিক্যাল সহ বিভিন্ন পণ্য এই স্থলবন্দর দিয়ে রপ্তানি হয় ভারতে। চলতি অর্থবছরে রপ্তানির শীর্ষে ছিল গার্মেন্টস পণ্য। তবে গত 17 মে স্থলপথে গার্মেন্টস সহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এর জেরে বেনাপোল বন্দর থেকে ফেরত গেছে শতাধিক পণ্যবাহী ট্রাক। এই পণ্য যদি সমুদ্রপথে ও বিমানবন্দর দিয়ে রপ্তানি হয় তাহলে খরচ ও সময় 3-4 গুণ বৃদ্ধি পাবে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়েও তৈরি পোশাক পাঠানো হতো ভারতে। এই স্থলবন্দর দিয়ে গত 6 মাসে $56 লাখ তৈরি পোশাক রপ্তানি হয়েছে। আকস্মিক নিষেধাজ্ঞায় রপ্তানি বন্ধ হওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। সোনামুজি স্থলবন্দর এক্সপোর্ট না হলে আমরা এক্সপোর্টের দিক থেকে আমরা থাকবো, মানে বঞ্চিত থাকবো। সিলেটের চাতলা, শেওলা, জকিগঞ্জ সহ কয়েকটি স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী, ফলমূল রপ্তানি হয়ে থাকে ভারতে। ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞার জেরে 7 সিস্টার্স সহ সিলেট সীমান্তবর্তী ভারতের বিভিন্ন এলাকায় পণ্যের দাম বাড়বে। আমদানিকারক রপ্তানিকারক যে ডলারেই নিবে সেই ডলারে কস্টিং করেই বিক্রি করবে, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। ভারতের নিষেধাজ্ঞার জেরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দৈনিক 40 লাখ টাকার পণ্য রপ্তানি কমেছে বলছেন ব্যবসায়ীরা। রপ্তানি 30% কমায় স্থলবন্দরের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ছে জানালেন কর্তৃপক্ষ। আগে যেত পার ডে 30-40 গাড়ি, আর এখন কমে আসছে, এটা 10 গাড়ি চলে আসছে। এটা ওই পণ্যগুলো আমরা এক্সপোর্ট বেশি করতাম, ওগুলো কমে আসছে, মানে আমাদেরও বন্দর মাসুল আগে যেটা কমে যাবে। নিষেধাজ্ঞা দেওয়ার পর লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর থেকে অন্তত 18টি পণ্যবাহী ট্রাক ফেরত গেছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়েও ভারতে প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী ও প্লাস্টিক পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকা সব পণ্য রপ্তানি স্বাভাবিক আছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে বেনাপোল ও ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে বেনাপোল থেকে জানাবেন সহকর্মী এম এ রহিম। রহিম, এই যে ব্যাহত হচ্ছে সীমান্ত বাণিজ্য, সেক্ষেত্রে স্থলবন্দর কর্তৃপক্ষ কি বলছেন? জানেন, আমি প্রথমে যারা এটাকে আমি এখন অবস্থান করছি দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল পেট্রাপোল টার্মিনাল অর্থাৎ বন্দর এলাকাতে। আমি জানার আগে যে 1972 সালে যখন বেনাপোল বন্দর দিয়ে আমাদের রপ্তানি বাণিজ্য শুরু হয়, তখন আপনি জানেন প্রায় রপ্তানি বাণিজ্য হয়তো 10 থেকে 20 ট্রাক পণ্য মাত্র ভারত থেকে বাংলাদেশ থেকে রপ্তানি হতো ভারতে, আর ভারত থেকে বাংলাদেশে আমদানি হতো তখন প্রায় 60 থেকে 70 ট্রাক পণ্য। কিন্তু 2000 পরবর্তীতে ভারত থেকে রপ্তানি বাণিজ্য অনেকটা বাড়তে থাকে। সেক্ষেত্রে 30 থেকে 40 ট্রাক পণ্য যেমন ভারতে রপ্তানি হতো, ভারত থেকেও 1 থেকে 150 ট্রাক পণ্য বাংলাদেশে আমদানি হতো। কিন্তু কালের পর আপনি জানেন 2015 পর থেকেই 2024 সাল পর্যন্ত রপ্তানি বাণিজ্য ভারতে অনেকটা বৃদ্ধি পেয়েছিল। সেক্ষেত্রে প্রতিদিন 3 থেকে 400 ট্রাক পণ্য যেমন আমদানি হতো, রপ্তানি হতো এরকম 2 থেকে 300 ট্রাক পণ্য। যত দিন যাচ্ছিল রপ্তানি বাড়ছিল, কিন্তু সম্প্রতি সময়ে যেমন গার্মেন্টস পণ্য, পাট, মাছ, বিভিন্ন পণ্য ভারতের রপ্তানি হয়ে থাকতো। সেক্ষেত্রে রপ্তানি বাণিজ্যে কিন্তু বাংলাদেশের মোটা অঙ্কের একটি রাজস্ব আহরণ হতো বা বৈদেশিক মুদ্রা কিন্তু আহরণ হতো। কিন্তু সম্প্রতি সময় একের পর একজন পাটজাত পণ্য, পরবর্তীতে গার্মেন্টস পণ্য রপ্তানি বন্ধ হয়। প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে বা বৈদেশিক মুদ্রা আয় থেকে বাংলাদেশে বঞ্চিত হচ্ছে। আমি এ ব্যাপারে কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে যে জানিয়েছেন যে 17 তারিখে যে ভারতে যে গার্মেন্টস পণ্য বা কয়েকটি প্রায় 6টি পণ্য
রপ্তানির নিষেধাজ্ঞা দেয়। এরপরে অনেক ব্যবসায়ীর মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমরা বেনাপোল টার্মিনাল ভেহিক্যালে মাত্র 46 ট্রাক পণ্য ওই দিন আটকে পড়েছিল। তার মধ্য থেকে আমরা যেটা আজকে সকাল পর্যন্ত জেনেছি 24 ট্রাক পণ্য এখনও টার্মিনাল ভেহিক্যালে আটকে আছে, কারণ এটাকে কাগজপত্র সহ বিভিন্ন অফিসিয়ালের নিয়মের কারণে এই ট্রাকগুলো এখনও ছাড় করতে পারেনি। তবে আজকে বিকাল নাগাদ হয়তো এই আটকে থাকা 24 ট্রাকের মধ্যে অর্ধেক ট্রাক হয়তো ছাড় করতে পারে। আর ভারতে আমি আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট বা সিআরডিএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে 17 তারিখ পর থেকেই তারা বিশেষ করে ভারতের পেট্রাপোল বন্দর কাস্টম বা আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টদের সাথে তারা কথা বলেছিল, অর্থাৎ যে পণ্যগুলো রপ্তানিতে এখানে এলসি দেওয়া হয়েছিল বা অনুমতি হয়েছিল এই পণ্যগুলো কোনোভাবে রপ্তানির সুযোগ দেওয়া যায় কিনা। কিন্তু তারা আমাদেরকে বলেছেন যে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের নির্দেশনা বলবৎ থাকবে, সেক্ষেত্রে এই পণ্যগুলো রপ্তানির কোনো সুযোগ থাকছে না বা রপ্তানি হবে না বলে তারা জানিয়েছেন। অর্থাৎ এটা অনির্দিষ্টকালের জন্য এই বিষয়টি ঝুলে গেল। সেক্ষেত্রে আমদানি রপ্তানির সাথে যারা সংশ্লিষ্ট বিশেষ করে গার্মেন্টস পণ্যের বাংলাদেশের একটি প্রতিক্রিয়া শুরু হলো, অর্থাৎ আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট তারা যেমন ক্ষতি হবে দেশের বাজারও অনেকটা হারাবে। এই ছিল সর্বশেষ। আমি পরবর্তী খবরে আপডেট জানাতে পারবো। জি ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাবেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ রহিম, এতে কতটা ক্ষতির মুখে পড়ল সীমান্ত বাণিজ্য, এবং ভারত কর্তৃপক্ষ বলেছে যে কোনো আলোচনার সুযোগ নেই। আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার আখড়া স্থল বন্দর যেটি আছে সেটি হচ্ছে শতভাগ একটি রপ্তানিমুখী বন্দর। এখানে ভারত যে 6টি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সেই পণ্যগুলি কিন্তু এই আখড়া স্থল বন্দর দিয়েই আপনার ভারতে যেত। এই নিষেধাজ্ঞার পর থেকে কিন্তু এখানকার ব্যবসায়ীদের মধ্যে একটি হতাশা বিরাজ করছে এবং পণ্যের যে মানে রপ্তানি সেটি ইতিমধ্যে 30% কমে গিয়েছে, যেটি আপনার 40 লাখ টাকার পণ্য রপ্তানি কম হচ্ছে। এখন এখান দিয়ে তৈরি পোশাক, খাদ্য সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী, ফলের স্বাদযুক্ত জুস, তারপরে তৈরি পোশাক ইত্যাদি পণ্য এদিক দিয়ে রপ্তানি হতো, সেটি কিন্তু এখন এই নিষেধাজ্ঞার কারণে বন্ধ হয়ে গেছে। শুধু মাছ এবং ভোজ্য তেল সেটি রপ্তানি হচ্ছে এবং এই কারণে প্রতিদিন যেখানে 40-50 গাড়ি পণ্য ভারত যেত বিভিন্ন পণ্য সামগ্রী, সেটি কমে এখন 10-15 গাড়িতে নেমে এসেছে। ফলে এইখানকার বন্দরের যে একটি বৈশিষ্ট্য যে রপ্তানির যে এটি অন্যতম বন্দর ছিল সেটি কিন্তু এখান একেবারে স্তীমিত হয়ে পড়েছে এখানে। এবং ব্যবসায়ীরা, আমরা এই 2 দিন ধরে এখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি এবং মানে রোববার থেকে যখন এটি কার্যকর হয়েছে তখন থেকে কিন্তু ব্যবসায়ীরা এ বিষয়ে হতাশা প্রকাশ করছেন এবং এটি নিরসনের তারা দাবি করছেন। জি, ভারতের আমদানি নিষেধাজ্ঞা নিয়ে বেনাপোল এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গত 10 মাসে ভোক্তা অধিদপ্তরে বিভিন্ন সেবার বিপরীতে অভিযোগ এসেছে প্রায় 85,000, যার অর্ধেকের বেশি এসেছে অনলাইন কেনাকাটা নিয়ে। অধিদপ্তর বলছে পর্যাপ্ত জনবলের অভাব এবং আইনি জটিলতায় নিষ্পত্তি হচ্ছে না এসব অভিযোগ। সংকট দূর করতে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের। খাদ্য, নিত্যপণ্য, ওষুধ ও সেবা খাতে যে কোনো সমস্যায় পড়লে ভোক্তা অধিদপ্তরের অভিযোগ কেন্দ্রে আবেদন করেন ভোক্তারা। সারা দেশে গড়ে প্রায় 200টির বেশি অভিযোগ আসে প্রতিদিন, শুধু ঢাকাতেই যার সংখ্যা প্রায় 150। ভোক্তা অধিদপ্তর থেকে জানা গেছে চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত অভিযোগের 53% বেশি এসেছে ই-কমার্স লেনদেনের প্রতারণা নিয়ে। তবে এসব অভিযোগের বিপরীতে নিষ্পত্তির পরিমাণ কম। দেখেছি অনলাইনে জিনিস আনার পরে ম্যাক্সিমাম টাইমই প্রতারিত হয়েছি। যেমন হয়তোবা শাড়ি অর্ডার দিয়েছি, এনে দেখেছি শাড়িটা আমরা যেমন দেখেছি তেমন পাই নাই। ফলোয়ার কত আছে, লাইক মানে কত আছে, ওটা দেখেই কিন্তু আমার বেসিক্যালি যারা আমরা অনলাইনে প্রোডাক্ট কিনি তারা কিন্তু ওটার উপরে বেস করে প্রোডাক্টটা কিনি। অনেক সময় দেখা যায় কি মানে ওখানটাও আপনার মানে বিশ্বাসটা হারিয়ে যায়। জানা গেছে ভোক্তা অধিদপ্তরে ই-কমার্স সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির আইনে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। ভোক্তাদের অভিযোগ শুনানিতে অনুপস্থিত থাকার পাশাপাশি জরিমানা দেয় কড়াকড়ি আরোপ না করায় পার পেয়ে যাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। ডিবিআইডি প্রপোজাল দিয়েছি, সেটা 2022 সাল থেকে চালু হয়েছে, কিন্তু এটা সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে
ওই জায়গাটাতে এখন ধরেন ডিবিআইডি ছাড়াও ব্যবসা করতে পারছে এবং ওই সুযোগটা রয়ে গেছে। আমরা যদি ডিবিআইডি ছাড়া ব্যবসাটা বন্ধ করে দিতে পারতাম, 5 লাখ লোককে ডিবিআইডি দিতে পারতাম এবং বাকিদেরকে ডিবিআইডি ছাড়া ব্যবসা করা বন্ধ করতে পারতাম, তাহলে আমরা প্রত্যেকটা লোককে আইডেন্টিফাই করতে পারতাম। ই ভ্যালি, ই কমার্স, এই ধরনের কিছু প্রতিষ্ঠান আসলে এগুলো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন। ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনটা বেসিক্যালি আমাদের এর বাইরে, এটা ব্যাংকিং ট্রানজ্যাকশনের মতো। শেষে যাই হোক, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের একটা ই কমার্স সেল খুলে অভিযোগ নিয়ে আমাদের কাছে পাঠিয়েছে। আমরা এটা তদন্ত করছি, এটা সময় লাগবে। এদিকে নিষ্পত্তির হার বাড়াতে নতুন জনবল নিয়োগ সহ বেশ কিছু প্রস্তাব নিয়ে শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেবে ভোক্তা অধিদপ্তর। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান অচল অবস্থায় বেশি বিপাকে পড়েছেন 19 ব্যাচের 1000 শিক্ষার্থী। করোনা সহ নানা কারণে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে 5.5 বছর সময় অতিবাহিত হয়েছে তাদের। বর্তমান সংকটে চাকরির আবেদন বা উচ্চতর শিক্ষার জন্য বিদেশে যাওয়াও পিছিয়ে যাচ্ছে। বিএসসি ইঞ্জিনিয়ারিং 4 বছরের স্নাতক শেষ করতে 5.5 বছরের বেশি সময় পার হলেও তা সম্পন্ন করতে পারেনি 19 ব্যাচের শিক্ষার্থীরা। চলমান পরিস্থিতিতে তা আরও দীর্ঘায়িত হওয়ায় বিপাকে তারা। করোনার জন্য তো পিছিয়ে আমাদের হওয়ার কথা ছিল 24 সালে, কিন্তু আমরা 24 সালেও এখন বের হতে না পেরে এখন আমাদের 25 সাল হয়ে গেছে। আমরা আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিটের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এখন পর্যন্ত সব অচল অবস্থায় রয়েছে। সংকট নিরসনে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। উভয়েরই বিচার হোক, বাইরে যারা অ্যাটাক করেছে, যারা হামলা করেছে ওদের বিচার হোক, প্লাস এখানে যারা আছে এদেরও বিচার হোক। তবে কোনো নির্দোষ যেন হচ্ছে, নির্দোষের যেন বিচার না হয়। টিচারদের সাথে একত্রতা পোষণ করতে এবং যে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ হয়েছে ওটা মেনে নিয়ে আমরা এগোতে যাচ্ছি। শিক্ষার্থীদের ভোগান্তির কথা স্বীকার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংকট সমাধান হলে বিশেষ ব্যবস্থায় এসব শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষকরা। ডিসিকেও বলবো এদের টাইমটা শর্ট করে একটু টাইমটা কভার করা, এছাড়া মেকআপ করার কোনো পথ নাই। ভিসিকে বারবার বলছি আপনি একটা জরুরি মিটিং আছে সেই মিটিংটা দেন, আর এই সপ্তাহে উত্তোলন করলে আমার ধারণা রোববার থেকে ক্লাস শুরু হতে পারে। ছাত্র শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে 3 মাস ধরে অচল কুয়েট। এতে সেশন জট বাড়ার পাশাপাশি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির কারণে দুশ্চিন্তায় অভিভাবকরা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরে যুক্ত হচ্ছে 2টি খোলা পণ্যবাহী বড় জাহাজ। প্রতিষ্ঠার পর এবারই প্রথম সংস্থাটি নিজস্ব অর্থায়নে এসব জাহাজ কিনছে। এতে শিপিং কর্পোরেশনের বহরে জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়াবে 7টি, যা রাষ্ট্রীয় এই সংস্থাকে লাভের দিকে নিয়ে যাওয়ার পাশাপাশি বিদেশি মুদ্রা সাশ্রয়েও কথা বলছে বিশিষ্টজনরা। গত অক্টোবরে 4 দিনের ব্যবধানে বিস্ফোরণ ও আগুনে পুড়ে নষ্ট হয় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 2টি জাহাজ, বাংলার সৌরভ ও বাংলার জ্যোতি। এই অবস্থায় দ্রুত জাহাজের সংখ্যা বাড়াতে উদ্যোগ নেয় সংস্থাটি। এরই মধ্যে ক্রয় সংক্রান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ হয়েছে। প্রায় 65,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন 2টি জাহাজ কিনতে চলতি মাসেই আন্তর্জাতিক টেন্ডার আহ্বানের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে 2টা বড় সাইজের প্রায় 64-65,000 টনের ডেড ওয়েট টনেজের বাল্ক ক্যারিয়ার আমরা কিনতে যাচ্ছি এবং আশা করছি আগামী 2.5 মাস থেকে 3 মাসের মধ্যে আমাদের বহরে যুক্ত হবে। জাহাজ বাণিজ্যের সাথে জড়িতরা বলছেন, রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজ বাড়লে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের বড় সুযোগ তৈরি হয়, পাশাপাশি দেশি নাবিকদের কর্মসংস্থানও বাড়ে। আমরা যে জাহাজগুলো বাইরের দেশ থেকে হায়ার করছি, চার্টার করছি, তাতে করে কিন্তু আমাদের পণ্যটার জন্য ওই জাহাজগুলোর জন্য কিন্তু আমাদের ডলারে তার ভাড়া এবং বা মূল্য পরিশোধ করতে হচ্ছে। আর আমাদের নিজস্ব জাহাজ হলে পরে আমাদের এই কারেন্সিগুলো, ফরেন কারেন্সিগুলো কিন্তু আমাদের দেশেই থেকে যাবে। ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি সম্প্রতি 55 কোটি টাকায় স্ক্র্যাপ হিসাবে বিক্রি করা হয়েছে। এর বদলে 2টি ভাড়া জাহাজে জ্বালানি তেল পরিবহন করছে বিএসসি। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কোরবানির ঈদকে সামনে রেখে নীলফামারীতে বিশাল আকৃতির একটি গরুর প্রস্তুত করা হয়েছে। নজর কাড়া গরুটির ওজন 22 মণ। 3 বছর ধরে গরুটিকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন নীলফামারীর তরুণ আক্কাস আলী। গরুটি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নীলফামারীতে আলোচনায় 22 মনের বিশাল আকৃতির একটি ষাঁড়। সৈয়দপুর উপজেলার ধলাগাছা সর্দারপাড়া এলাকার তরুণ খামারি আক্কাস আলী স্বপন ষাঁড়টির নাম দিয়েছেন মন্টি, যার দাম ধরা হয়েছে 8 লাখ টাকা। স্বপন জানান 3 বছর আগে বাড়ির একটি গাভী থেকে মন্টির জন্ম। গঠন চমৎকার থাকায় বাছুরটিকে রাসায়নিক মুক্ত খাবার খাইয়ে সন্তানের মতো বড় করেন। 1 মাসে পাইছি, তখন থেকে আমার স্বপ্নটা পূরণ করার জন্য আমি চেষ্টা চালায় গেছি। বিশাল আকৃতির এই ষাঁড়টিকে দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। তাদের দাবি, এবার জেলার হাটে মন্টি বড় আকর্ষণ। আড়িয়াটি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতেছে দেখার জন্য আসতেছে। ওকে যদি বের করতে গেলে এখন প্রায় 8 হতে 7 জন লোক লাগবে, কিন্তু ওকে বের করলে আটকানো খুব মুশকিল। গত 3 বছরে মন্টির বড় ধরনের কোনো শারীরিক সমস্যা হয়নি বলে জানায় জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর। ভেজাল খাদ্য বা স্টেরয়েড বা এই জাতীয় কোনো খাদ্যের এখানে সংশ্লেষ নাই, এবং ফিড বলতে যে খাদ্য সেটা খুব কমই খাওয়ানো হয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই গরুটিকে লালন পালন করে বর্তমানে এটির ওজন 23 থেকে 24 মণ হবে। জেলায় এবছর 2,23,000 গবাদি পশুর চাহিদার বিপরীতে 2,79,157টি পশু প্রস্তুত রাখা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনাবৃষ্টির কারণে বিপাকে নড়াইলের পাট চাষিরা। বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ দেখা দেওয়ার কাঙ্ক্ষিত উৎপাদন না পাওয়ার শঙ্কা চাষিদের। একই সাথে অতিরিক্ত সেচ ও পোকামাকড় দমনে কীটনাশক প্রয়োগ করায় বেড়েছে উৎপাদন খরচ। কৃষি কর্মকর্তারা বলছেন, সংশ্লিষ্ট এলাকায় কৃষকদের সঠিক মাত্রায় কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। চৈত্র বৈশাখ মাসে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় নড়াইলে ব্যাহত হচ্ছে পাটের স্বাভাবিক উৎপাদন। 48 শতক জমিতে পাট চাষে সাধারণত 8 থেকে 10,000 টাকা খরচ হলেও এবার লাগছে 12 থেকে 14,000 টাকা। উৎপাদন ঠিক রাখতে সেচে বাড়তি খরচ করছেন কৃষকরা। অনাবৃষ্টির কারণে বাড়ছে পাটের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও। কীটনাশক প্রয়োগে বাড়ছে উৎপাদন খরচ। এই অবস্থা চললে উৎপাদন ব্যাহতের শঙ্কায় কৃষকরা। আর্থিক ক্ষতির শঙ্কাও তাদের। এই সপ্তাহে নিয়মিত 2 দিন অন্তর জোয়া দিতে হচ্ছে, তাতে জোয়া দিলে পাট যাচ্ছে বসে, প্রাকৃতিক বর্ষা নাই না থাকার কারণে পাটের ক্ষতিগ্রস্ত হচ্ছে। 7 লিটার তেল লাগে একদিনই, পরে আর কয়বার সেচ দিয়ে যাবে এই জমিতে, ওতে যা হয়েছে ওটা যা দিয়েছে এই ভালো। এক পাখি পাট লাগাইছি 90%, হ্যাঁ, তা বৃষ্টি বর্ষার দরুন একটু খারাপ দেখা যাচ্ছে। পোকামাকড় দমনে নির্ধারিত মাত্রায় কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবছর বৃষ্টিপাত কিছুটা দেরিতে শুরু হওয়াতে পাটে কোনো অংশে পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারণ অফিসার এবং ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা এই পাটের যেসব জমিতে পোকার আক্রমণ হয়েছে সেখানে অনুমোদিত মাত্রায় কীটনাশক স্প্রে করার জন্য নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। জেলায় এবার প্রায় 23,900 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হলেও চাষ হয়েছে 23,450 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।